আসসালামু আলাইকুম 9-10 অথবা এসএসসি ব্যাচের শিক্ষার্থীরা কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আজকে আমি তোমাদের পদার্থবিজ্ঞানে এসএসসি 2026 সালে আসা যশোর বোর্ডের সবগুলো এমসিকিউ সমাধান করে দিব। তুমি এই এমসিকিউ গুলো করার মাধ্যমে নিজেকে যাচাই করবা যে তুমি কয়টা পারতা যদি তুমি এসএসসি 26-এ পরীক্ষা দিতা, তাই না? এখন তুমি দেখবা যে অনেকগুলো যদি পারো তাহলে তুমি বাহবা দিবা নিজেকে, আর যদি না পারো তাহলে এই যে ভাইয়া যেভাবে শিখাবো শিখে ফেলবা, কারণ এগুলাই কিন্তু ঘুরে ফিরে আসে। তুমি দেখবা, তুমি নিজেই যখন বোর্ড প্রশ্নগুলো সবগুলো সলভ করবা দেখবা কি পরিমাণ প্রশ্ন রিপিটেশন হয়, বুঝতে পারছো? এবং তোমাদের যে টেস্ট পরীক্ষা অর্ধবার্ষিক পরীক্ষা সবগুলো পরীক্ষায় প্রশ্ন কিন্তু ঘুরে ফিরে এগুলাই রিপিট হয়। চল করি। আচ্ছা, প্রথম প্রশ্নটা দেখতে পাচ্ছ, আন্তর্জাতিক পদ্ধতিতে তাপমাত্রার একক কোনটি? এটা আসছে অধ্যায় 1 থেকে। অধ্যায় 1 আছে না, অধ্যায় 1 থেকে আসছে। তো মৌলিক রাশির যে একটা ছক আছে যেখানে দিয়ে দিছি, দেখো তোমাকে 7টা মৌলিক রাশি আছে আমাদের। দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, দীপন তীব্রতা, পদার্থের পরিমাণ, এই যে 7টা মৌলিক রাশি আছে, সেই যে মৌলিক রাশিগুলো সেগুলোর একক সহ। তো এখানে তাপমাত্রা একটা মৌলিক রাশি, তার একক হচ্ছে কেলভিন। তাহলে আন্তর্জাতিক পদ্ধতিতে তাপমাত্রার একক কোনটি? এই যে এটা হচ্ছে গিয়ে কেলভিন, আমাদের অ্যান্সার। ওকে, 2 নম্বর প্রশ্নটাও অধ্যায় 1 থেকে আসছে। 2 নম্বর প্রশ্নটা কি বলছে দেখো, একটি স্লাইড ক্যালিপার্সে মূল স্কেলের ছোট এক ভাগের মান 1 মিলিমিটার হলে এবং ভার্নিয়ার ভাগ সংখ্যা 10 হলে ভার্নিয়ার ধ্রুবক কত? তো ভার্নিয়ার ধ্রুবক চাইছে। তো 2 নম্বর প্রশ্নটা দেখো ভাইয়া করি। সো ভার্নিয়ার ধ্রুবককে আমরা প্রকাশ করি হচ্ছে ভিসি দিয়ে। তাহলে ভিসি ইকুয়াল টু হচ্ছে এস বাই এন, এটা সূত্র। এস কি? প্রধান স্কেল বা মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য। আর এন কি? এন হচ্ছে গিয়ে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা, ভার্নিয়ার স্কেলের কয়টা ভাগ আছে সেটা। আচ্ছা, তো এই দুটো ইনফরমেশন আমাদের দিয়ে দিচ্ছে। দেখো, স্লাইড ক্যালিপার্সের মূল স্কেলের ছোট এক ভাগ বা ক্ষুদ্রতম এক ভাগের মান হচ্ছে 1। তাহলে এস এর মান হচ্ছে 1 মিলিমিটার। এস এর মান কত? 1 মিলিমিটার। এবং ভার্নিয়ারের ভাগ সংখ্যা এন এর মান হচ্ছে 10 বলে দিছে। এন এর মান হচ্ছে 10। তো এখানে যদি তুমি বসাও তাহলে তো তোমার হয়ে গেল। তাহলে 1/10, এখানে হচ্ছে 0.1, যেহেতু এস মিলিমিটার এককে তো এটাও হবে কি মিলিমিটার। তাহলে আমাদের এখানে আসবে 0.1 মিলিমিটার। বুঝছো? এবার 3 নম্বর প্রশ্নটা, প্রধান স্কেল ও ভার্নিয়ার স্কেলের দাগ কাটার বৈশিষ্ট্যের উপর কোনটি নির্ভর করে? এই যে একটা দেখছো না, ভার্নিয়ার ধ্রুবক। তাহলে প্রধান স্কেলের 1 ভাগ এবং ভার্নিয়ার স্কেলের 1 ভাগের যে বিয়োগফল বা পার্থক্য, সেটা কি বলা হয়? ভার্নিয়ার ধ্রুবক। তাহলে দাগগুলো কিভাবে কাটা হইতেছে সেটার উপর কি কোন বৈশিষ্ট্য নির্ভর করবে? ভার্নিয়ার ধ্রুবক, তাই না? প্রধান স্কেল ও ভার্নিয়ার স্কেলের দাগ কাটার বৈশিষ্ট্যের উপর নির্ভর করবে হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক। তো মুখস্থ, সহজে বুঝে একদম মুখস্থ করে ফেলো। ওকে, এবার দেখো, স্পন্দন গতি নিচের কোনটি? স্পন্দন গতি কোনটা? পর্যাবৃত্ত গতি সম্পন্ন কোনো কণা যদি গতিপথের অর্ধেক সময় কোনো একটা নির্দিষ্ট দিকে, বাকি অর্ধেক সময় একই পথে বিপরীত দিকে ফিরে আসে, সেটাকে আমরা বলি কি? স্পন্দন গতি। যেমন বাচ্চা দোলনা খাইতেছে, দোলনার গতি, পেন্ডুলামের গতি, গিটারের তারের গতি, এই টাইপের গতিগুলো হচ্ছে স্পন্দন গতি, তাই না? তাহলে এই যে আমরা এখানে যদি দেখি বৈদ্যুতিক পাখা, এটা ঘূর্ণন গতি, ঘড়ির কাঁটার গতি পর্যাবৃত্ত গতি, দোলনায় দুলতে থাকা শিশুর গতি হচ্ছে স্পন্দন গতি, আর গাড়ির ঘূর্ণায়মান চাকার গতি হচ্ছে ঘূর্ণন গতি। বুঝছো? ওই এই 4 নম্বর অপশন তোমরা পারলা, মানে 4 নম্বর প্রশ্নটা তোমরা পারলা। এবার দেখো, তড়িৎ তীব্রতার মাত্রা নিচের কোনটি? তড়িৎ তীব্রতাকে প্রকাশ করা হয় ই দিয়ে, তাই না? এই যে দেখো 5 নম্বর প্রশ্নটা, তড়িৎ তীব্রতা, এটাকে আমরা প্রকাশ করবো হচ্ছে ই দিয়ে। তো তার আগে আমি তোমাকে বলি, এই প্রশ্নটা আসছিল কিন্তু অধ্যায় 2 থেকে, আর এই যে এখানে আসছে অধ্যায় 10 থেকে। ঠিক আছে? তাহলে তড়িৎ তীব্রতা ই ইকুয়াল টু আমরা জানি হচ্ছে এফ বাই কিউ। বলকে আমরা হচ্ছে যদি চার্জ দিয়ে ভাগ করি তাহলে আমরা তড়িৎ তীব্রতা পাই। এখন এই যে বলের মাত্রাটা আমরা সবাই জানি, এটা হচ্ছে এম এল টি ইনভার্স 2। চার্জের মাত্রা কিউ, তাহলে চার্জের মাত্রা কিউ টু দি পাওয়ার আমরা 1 লিখতে পারি। এবার দেখো, আমরা এম এর জায়গায় এম লিখলাম, এল এর জায়গায় এল লিখলাম, টি ইনভার্স 2 এর জায়গায় টি ইনভার্স 2 লিখলাম। এখন কিউ টু দি পাওয়ার 1 এটাকে যদি উপরে লিখি তাহলে কিউ ইনভার্স কি বলতো? -1। তো এটাই হচ্ছে আমাদের তড়িৎ তীব্রতার মাত্রা। তাহলে কোন অপশনটার সাথে মিলে দেখো তো? এম এল কিউ ইনভার্স 1 টি ইনভার্স 2, যে এটা মানে এটাকে যদি একটু সাজায় লিখি তাহলে আমরা চাইলে এইভাবে এম লিখতে পারি, এল লিখতে পারি, কিউ ইনভার্স 1টাকে আমরা আগে লিখতে পারি, তারপর হচ্ছে টি
টি ইনভার্স রুটটাকে আমরা পরে লিখতে পারি। তো এটাই হচ্ছে আমাদের তড়িৎ তীব্রতার মাত্রা। এভাবে আমরা বের করলাম, তাহলে আমরা মাত্রা সম্পর্কে একটা আইডিয়া পাইলাম আর কি। এবার দেখো 6 নম্বরে আমাদের বলছে একটি গাড়ির বেগ 5 সেকেন্ড সময় 20 মিটার পার সেকেন্ড থেকে 30 মিটার পার সেকেন্ড হলে গাড়িটির ত্বরণ কত? খুবই সহজ প্রশ্ন। ত্বরণ বের করার যে সূত্রটা তোমার লাগবে সেটা আমরা জানি ভি মাইনাস ইউ বাই টি। এখানে দেখো গাড়ির আদি বেগ কত ছিল? 5 সেকেন্ড সময়, তাহলে সময় যেহেতু 5, তাহলে এখানে আমরা 5 বসাই দিই টি এর জায়গায়। 20 মিটার পার সেকেন্ড থেকে 30 মিটার পার সেকেন্ড হলো, তাহলে শেষে গিয়ে হয়েছে 30, আগে ছিল 20, তাহলে শেষ বেগ হচ্ছে কত বলো? 30 মাইনাস হচ্ছে আগে ছিল 20, তাহলে এখানে 10 আসবে, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তোমার ত্বরণ চলে আসবে এই যে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তোমার অ্যান্সার। আচ্ছা, এরপরে পরের প্রশ্নে যাই। এখানে একটা চিত্র দেখতে পাচ্ছ। তো তার আগে এই প্রশ্নটা আসছে হচ্ছে অধ্যায় ধরো 3 থেকে, ঠিক আছে? আচ্ছা, এই প্রশ্নটা এটা কোথা থেকে আসছে? এটা হচ্ছে আমাদের অধ্যায় 8 থেকে আসছে, আর এটা হচ্ছে অধ্যায় 8 থেকে আসছে, অধ্যায় 8। এখন বলছে এবি লক্ষ্যবস্তুর প্রতিবিম্বের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? আগে দেখো এবি কোথায় আছে। এখানে দেওয়া হচ্ছে আমাদের এফ, মানে হচ্ছে ফোকাস, প্রধান ফোকাস, আর ফোকাস দূরত্ব হচ্ছে 12 সেন্টিমিটার। আর এইটার মোস্ট ডেফিনেটলি এটা হচ্ছে বক্রতার কেন্দ্র। তাহলে দেখো ফোকাস এবং বক্রতার কেন্দ্রের মাঝখানে যদি বস্তু থাকে তাহলে বিম্ব হয় তোমার হচ্ছে এই যে অসীম এবং বক্রতার কেন্দ্রের মাঝখানে, আর বিম্বটা হয়ে যায় বাস্তব, উল্টো এবং বিবর্ধিত। সেখানে আমাদের অপশনে কি আছে? এবি লক্ষ্যবস্তুর প্রতিবিম্বের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? তাহলে এটা কিন্তু উল্টো হবে, অবাস্তব হবে না, খর্বিত হবে না, বিবর্ধিত হবে, অসীম দূরত্বেও হবে না, বক্রতার কেন্দ্র এবং অসীমের মাঝে হবে। তাহলে এখানে কারেক্ট আনসার হিসেবে আমরা পাইতেছি উল্টো। ওকে, লক্ষ্যবস্তু এবি এর ক্ষেত্রে এই যে এবি লক্ষ্যবস্তু, এই যে এখানে এই এবি লক্ষ্যবস্তুর ক্ষেত্রে বিম্বের দূরত্ব 36 সেন্টিমিটার কিনা দেখো। এবার 8 নম্বর প্রশ্নটা আমরা করব। তাহলে বিম্বের দূরত্ব বের করার জন্য আগে আমাদের প্রধান ফোকাসের দূরত্ব কত দেখো, এই পি থেকে এফ পর্যন্ত 12 সেন্টিমিটার। ওকে, আমরা এফ এর মান পাইলাম। এখন আমাদের ইউ লাগবে, ইউ মানে বস্তু কত দূরত্বে রাখা আছে সেটা লাগবে। তো দেখো বস্তু রাখা আছে প্রথমে পি থেকে এফ, তারপরে এ এফ। এখন এফ এর দূরত্ব দিয়ে দিছে হাফ অফ পি এফ, তাহলে আগে আমরা এফটা বের করে নিই। দেখো এখানে এফ সমান হচ্ছে হাফ অফ পি এফ এর দৈর্ঘ্য কত বলো? পি এফ মানে হচ্ছে 12, হাফ অফ 12, তার মানে এটা হচ্ছে 6। তাহলে ইউ হবে এই 12 প্লাস কি, এই যে এটা হচ্ছে 6 আর এই যে এতটুকু হচ্ছে 12, তাহলে 12 প্লাস 6, 12 প্লাস 6 সমান সমান কত? 18 সেন্টিমিটার। তাহলে আমরা ইউ এফ পাইলাম, ইউ পাইলাম। হ্যাঁ, এখন আমাদের লাগবে বিম্বের দূরত্ব, মানে হচ্ছে ভি সমান সমান কত? এখন আমরা সূত্র ফেলবো। সূত্রটা হচ্ছে 1/u প্লাস হচ্ছে 1/v সমান সমান হচ্ছে কি বলতো? 1/f। এখন এখান থেকে যদি এটাকে আমরা শর্টকাট দিয়ে করতে চাই তাহলে ভি বের করার সূত্র হচ্ছে f ইন্টু ইউ ডিভাইডেড বাই হচ্ছে ইউ মাইনাস হচ্ছে এফ। বুঝছো? এফ ইউকে উপরে গুণ করবো, ইউ থেকে এফ কে বিয়োগ করে দিব। এটাই হচ্ছে শর্টকাট। এফ এর মান হচ্ছে 12, ইউ এর মান হচ্ছে 18, আর এখানে আমরা করবো হচ্ছে 18 মাইনাস 12। তো এটাকে যদি ক্যালকুলেটর দিয়েই করি, 12 ইন্টু 18 দেখো, তো 12 ইন্টু 18 ডিভাইডেড বাই হচ্ছে 18 মাইনাস 12 করলে 6 আসবে, তো 36ই আসতেছে। ঠিক আছে, এটা 36 সেন্টিমিটারই আসতেছে। তার মানে আমাদের প্রথম অপশনটা কারেক্ট, প্রথম অপশনটা কারেক্ট। তাহলে এ বি এর অবস্থান এফ এ হলে বিম্বের আকৃতি সমান হবে, জীবনেও না। এ বি এর অবস্থান যদি এফ এ হয় তাহলে বিম্বের আকৃতি অনেক বড় হয়ে যাবে, কারণ বিম্ব হবে অসীমে। তার মানে এই অপশন ভুল। তো কারেক্ট অ্যান্সার 1 আর 3 হবে, এটা বুঝেই যাচ্ছে। ডিরেক্ট 1 আর 3 দাগাই দিব, ওটা পড়ারও দরকার নেই। হ্যাঁ, কিন্তু আমি তোমাদের বোঝানোর জন্য পড়তেছি। এ বি এর অবস্থান পি ও এফ এর মধ্যে হলে বিম্ব অবাস্তব ও সমশীর্ষ হবে। তাহলে দেখো এ বি এর অবস্থান যদি পি এবং এফ এর মাঝখানে হয়, ধরো এখানে, তাহলে এই বিম্বটা অবাস্তব হবে এবং সোজা হবে। সোজা কথাটার মানেই হচ্ছে সমশীর্ষ, সোজা কথাটার মানেই হচ্ছে গিয়ে কি? সমশীর্ষ। তাহলে এখানে আমাদের কারেক্ট অ্যান্সার কি? 1 ও 3। এখানে আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে 1 ও 3। আশা করি বুঝছো। পরের প্রশ্নে যাই। পরের প্রশ্ন হচ্ছে ঘর্ষণকে কয় ভাগে ভাগ করা যায়? আচ্ছা, এটা আসছে হচ্ছে অধ্যায় 4 থেকে। এরপরে এইখানে ঘর্ষণকে আমরা 4 ভাগে ভাগ করতে পারবো। ঠিক আছে, সেই 4 ভাগের তোমাদের বইয়ের থেকেই দেখাই দিচ্ছি। দেখো ঘর্ষণের প্রকারভেদ, ঘর্ষণকে 4 ভাগে ভাগ করা যায়: স্থিতি ঘর্ষণ, গতি ঘর্ষণ, আবর্ত ঘর্ষণ এবং প্রবাহী ঘর্ষণ। বুঝছো? এখানে 4 হবে। কোনো বস্তুর বেগ দ্বিগুণ করা হলে গতিশক্তি কত গুণ বেড়ে যাবে? এটাও আসছে অধ্যায় 4 থেকে। তাহলে কোনো বস্তুর বেগ দ্বিগুণ করা হলে গতিশক্তি, এখন দেখো গতিশক্তির সাথে
এটা আমাদের 10 নম্বর প্রশ্ন। গতিশক্তির সাথে বেগের যে সম্পর্ক সেটা হচ্ছে ইকে ইকুয়াল টু হচ্ছে, আমরা জানি গতিশক্তির সূত্র হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। এখন যেহেতু আমাদের বস্তুর বেগ দ্বিগুণ করা হবে, গতিশক্তি চাইছে, তাহলে এই যে এই দুইটার সম্পর্ককে, এই দুইটাকে আমরা ধরবো না, এটাকে ধ্রুবক ধরবো। তাহলে আমাদের সম্পর্কটা কিরকম আসতেছে, ইকে ইজ প্রপোর্শনাল টু ভি স্কোয়ার। তো এখন বেগ কয় গুণ করবা, দ্বিগুণ। তাহলে এখানে বেগ 2 স্কোয়ার করে দিলে এটা গতিশক্তি কত চলে আসবে বলো তো, 4 গুণ। ওকে, বেগকে দ্বিগুণ করলে 2 স্কোয়ার, তো গতিশক্তি আসবে 4 গুণ। তাহলে কোনো বস্তুর বেগ দ্বিগুণ করা হলে গতিশক্তি কত গুণ বেড়ে যাবে, 4 গুণ। বুঝছো? আচ্ছা, এরপরে দেখো 11 নাম্বারটা, দুটি বস্তুর মধ্যে ক্রিয়া ও প্রতিক্রিয়া বল যথাক্রমে F1 ও F2 হলে নিচের কোনটি সঠিক? তো এখানে আমরা 11 নম্বর প্রশ্নটার উত্তর করতেছি। ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল সমান। তো নিউটনের তৃতীয় সূত্র থেকে আমরা জানি, যদি তুমি একটা বস্তুর উপর বল প্রয়োগ করো F1, ওই বস্তুটাও তোমাকে বিপরীত দিকে বল প্রয়োগ করবে কি F2, তাহলে সেখানে আমরা এখানে পাই হচ্ছে F1 ইকুয়াল টু হচ্ছে মাইনাস F2। ওকে, F1 ইকুয়াল টু আমরা কি পাইতেছি, মাইনাস F2। এখন এটাকে যদি এক পাশে নিয়ে আসি, তাহলে এখানে কিন্তু F1 প্লাস F2 ইকুয়াল টু আমাদের 0 চলে আসবে। ওকে, তাহলে দুটি বস্তুর মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া বল যথাক্রমে F1 F2 হলে নিচের কোনটি সঠিক? F1 প্লাস F2 ইকুয়াল টু হচ্ছে আমাদের 0, এটাই হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, হাতে হাত ঘষলে যান্ত্রিক শক্তি। তো আমরা যদি একটা হাতে হাত এভাবে ঘষি, তাহলে ভাইয়া যান্ত্রিক শক্তিটা কি, গতিশক্তি না? তুমি দেখো এই যে তোমার হাত গতিশীল, তাহলে যান্ত্রিক শক্তিটা এখানে গতিশক্তি। সেই গতিশক্তিটা রূপান্তরিত হচ্ছে কিসে, তোমার হাত গরম হয়ে যাবে তাহলে তাপ শক্তিতে। এবং দেখো এই যে শব্দ শক্তিতেও রূপান্তরিত হবে, যে খস 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 সাউন্ড হচ্ছে, খস 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 সাউন্ড হচ্ছে। তাহলে তোমার হাত যখন ঘষতেছো, এখানে কাজ করতেছে যান্ত্রিক শক্তি হিসেবে গতিশক্তি। এই গতিশক্তিতে দুইটা শক্তিতে রূপান্তরিত হয়ে যায়, একটা হচ্ছে শব্দ শক্তি আর একটা হচ্ছে তাপ শক্তি। তো এখন এখানে গতিশক্তি হবে না, কারণ যান্ত্রিক শক্তি হিসেবে এখানে গতিশক্তিটাই শব্দ শক্তি এবং তাপ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। তাহলে এই যে শব্দ শক্তিতে রূপান্তরিত হবে এবং তাপ শক্তিতে রূপান্তরিত হবে। বুঝতে পারছো আমার কথা? গতিশক্তি কেন অপশন হইল না, কারণ তুমি যখন হাত ঘষবা তখন যে যান্ত্রিক শক্তিটা সেটাই গতিশক্তি হিসেবে কাজ করবে। তাহলে এখানে আমাদের তো বলছে যান্ত্রিক শক্তি, হাতে হাত ঘষলে যান্ত্রিক শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হবে। গতিশক্তি যেহেতু রূপান্তরিত হচ্ছে, তাহলে গতিশক্তিতে রূপান্তরিত হবে, এটা তো অ্যান্সার হতে পারে না, তাই না? তাহলে হাতে হাত ঘষলে যান্ত্রিক শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হবে, তাপ শক্তিতে রূপান্তরিত হবে। আর যান্ত্রিক শক্তিটা কি? যান্ত্রিক শক্তিটাই হচ্ছে গতিশক্তি। আশা করি বুঝছো। এবার হচ্ছে আমরা 1 ও 3 নাম্বার প্রশ্ন, মানে 1 ও 3 নাম্বার কারেক্ট আনসার দিয়ে দিলাম। এটাও আসছে আমাদের অধ্যায় 4 থেকে। এবার দেখো 13 নাম্বার, 50 কেজি ভরের এক ব্যক্তি 10 সেকেন্ডে 100 মিটার দূরত্ব অতিক্রম করলে তার গতিশক্তি কত? তো এটা হচ্ছে আমাদের অধ্যায় 4 থেকেই আসছে। তাহলে গতিশক্তির সূত্র কি বলো? এটা হচ্ছে আমাদের 13 নাম্বার প্রশ্নটা, তাই না? 13 নাম্বার, গতিশক্তির সূত্র আমরা জানি, গতিশক্তিকে প্রকাশ করা হয় ইকে দিয়ে, ইকে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। বুঝছো? তাহলে হাফের জায়গায় হাফ থাকলো। এম এর মান কত বলো? 50 কেজি ভরের, তাই না? তাহলে এম এর মান হচ্ছে 50। এখন ভি এর মান আমাদের দিয়ে দেয় নেই, ভি এর মান না দিয়ে বলছে 10 সেকেন্ডে 100 মিটার দূরত্ব অতিক্রম করে। তো এখন সমবেগে করে না সমতরণে করে সেটা তো বলে দেয় নাই, তাই না? তো আমরা এটাকে সমবেগ ধরে করব। তাহলে ভি ইকুয়াল টু হচ্ছে, বা এস ইকুয়াল টু হচ্ছে ভিটি, ওই সূত্রটা ফেলবো, এস ইকুয়াল টু হচ্ছে ভিটি। তাহলে ভি কত বলে দিছে? 10 সেকেন্ডে 100 মিটার দূরত্ব অতিক্রম করে। তাহলে এস ইকুয়াল টু ভিটির সূত্র থেকে আমরা আসলে ভি বের করবো। তাহলে ভি ইকুয়াল টু আসলে আমাদের কি আসে? এস বাই টি। এখন এস কত দিয়ে দিচ্ছে বলো তো? 100, এবং টি এর মান কত দিয়ে দিচ্ছে? 10। তাহলে আমরা বি এর মান পেয়ে যাবো কত বলো তো? 10 মিটার পার সেকেন্ড। তো এখানে আমরা 10 বসায় দিব, এই যে ভি স্কোয়ার। তো হাফ এম ভি স্কোয়ার, তো এখানে আমাদের আসবে 500, 100, 5000, তাহলে হচ্ছে 2500 জুল। এই যে 2500 জুল। বুঝছো? এবার 14 নাম্বার বলছে, শব্দ তরঙ্গের তীব্রতা এর বিস্তারের সাথে কিভাবে সম্পর্কিত। দেখো আমি তোমাকে জাস্ট বলি, আমাদের তীব্রতাকে তোমার যদি আই দিয়ে প্রকাশ করা হয়, মাঝে মাঝে এটাকে ই দিয়েও লেখে। তো শব্দ তরঙ্গের তীব্রতা যদি আই হয়, তাহলে এই আই ইজ প্রপোর্শনাল টু এ স্কোয়ার, মানে বিস্তারের বর্গের সমানুপাতিক। এ হচ্ছে বিস্তার, আই হচ্ছে তীব্রতা। তাহলে দেখো বিস্তার মানে কি, যে একটা তরঙ্গ আছে না, তরঙ্গ অবশ্য
শব্দ তরঙ্গের ক্ষেত্রে সংকোচন প্রসারণ কাজ করে, বাট আমি তোমাকে বুঝাইতেছি যে এরকম যদি একটা তরঙ্গ থাকে যেটা আমাদের অনুপ্রস্থ তরঙ্গ, সেটার তরঙ্গটা সর্বাধিক যতটুকু উচ্চতায় উঠে সেটাই হচ্ছে তার বিস্তার। এই যে এটাকে আমরা এ বলবো, এটাকে আমরা বলবো এ। তাহলে এই যে তীব্রতাটা সেটা এর বর্গের সমানুপাতিক। তাহলে শব্দ তরঙ্গের তীব্রতা এর বিস্তারের সাথে কিভাবে সম্পর্কিত? এই যে বর্গের সমানুপাতিক, বর্গের সমানুপাতিক। আশা করি বুঝছো। 15 নাম্বার বলছে অনুদৈর্ঘ্য তরঙ্গের ক্ষেত্রে কোনটি সঠিক? আমরা জানি তরঙ্গ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে অনুপ্রস্থ আর একটা হচ্ছে অনুদৈর্ঘ্য। দেখো 15 নাম্বার প্রশ্নটা আমি যদি তোমাকে বলি, এই যে এই তরঙ্গটা, এটা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ, এটা তরঙ্গ সঞ্চালনের দিকের সাথে মাধ্যমের কণাগুলো সমকোণে অগ্রসর হয়। আর আরেকটা হচ্ছে অনুদৈর্ঘ্য, তো এটাকে আমরা বলতেছি হচ্ছে অনুপ্রস্থ, এটাকে আমরা বলতেছি হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ। এটা হচ্ছে আমাদের অনুপ্রস্থ তরঙ্গ। আর আরেকটা তরঙ্গ আছে সংকোচন প্রসারণের মাধ্যমে যায়। মনে করো এখানে একটা সংকোচন হইলো, তারপর এখানে একটা প্রসারণ হইলো, ঠিক আছে? তারপরে আবার একটা কি হইলো, সংকোচন হইলো, এই যে একটা সংকোচন হইলো, তারপরে আবার একটা কি হইলো, প্রসারণ হইলো। এইভাবে যে তরঙ্গটা অগ্রসর হয়, একবার সংকোচন প্রসারণ, সংকোচন প্রসারণ, এটাকে আমরা বলবো হচ্ছে অনুদৈর্ঘ্য। এটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ, ঠিক আছে? শব্দ আছে না, এই তরঙ্গের মাধ্যমে চলে, সংকোচন প্রসারণের মাধ্যমে শব্দ চলে, বুঝছো? আচ্ছা, আগের প্রশ্নটা কি বলে দিছি না? হ্যাঁ 8, এটা শব্দ তরঙ্গের তীব্রতার বিস্তারে, এটাও আসছে হচ্ছে তোমার অধ্যায় 7 থেকে, আর এটাও আসছে অধ্যায় 7 থেকে। তাহলে আমি তোমাকে বললাম অনুদৈর্ঘ্য তরঙ্গ, শব্দ এই তরঙ্গ চলে এবং তরঙ্গ সঞ্চালনের দিকের সাথে সমকোণে সমান্তরালে অগ্রসর হয়, মানে 0 ডিগ্রি কোণে এটা হচ্ছে অগ্রসর হয়। তরঙ্গ যেদিকে যাচ্ছে সংকোচন প্রসারণ সেদিকেই হচ্ছে। এখানে কি বলছে? আলোক ও পানির তরঙ্গ এই তরঙ্গের উদাহরণ না, আলোক ও পানির তরঙ্গ হচ্ছে এই যে অনুপ্রস্থ তরঙ্গের উদাহরণ। তাহলে অনুদৈর্ঘ্য তরঙ্গের ক্ষেত্রে এটা সঠিক না। এবার হচ্ছে মাধ্যমের কণাগুলো স্পন্দনের দিকের সাথে সমকোণে অগ্রসর হয়, এটাও অনুপ্রস্থ হয়, এটাও কারেক্ট অ্যান্সার নেই। যে দেখো তরঙ্গ যাচ্ছে এদিকে, মাধ্যমের কণাগুলো লাফাইতেছে এদিকে, তাহলে অনুপ্রস্থ তরঙ্গে এটা হয় যে মাধ্যমের কণাগুলো স্পন্দনের দিকের সাথে সমকোণে কি হয়, অগ্রসর হয়। এটা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গে হয়, অনুদৈর্ঘ্যে হয় না। তাহলে এই একটি তরঙ্গ শীর্ষ ও তরঙ্গ পাদ নিয়ে পূর্ণ তরঙ্গ হয়, এটাও হচ্ছে গিয়ে অনুপ্রস্থ তরঙ্গে হয়, ঠিক আছে? আচ্ছা, সংকোচন প্রসারণের ফলে তরঙ্গ সঞ্চারিত। এই যে দেখো এটাকে হচ্ছে তরঙ্গ শীর্ষ আর এটাকে তরঙ্গ পাদ বলি, কিন্তু এই যে অনুদৈর্ঘ্য তরঙ্গে কোনো তরঙ্গ শীর্ষ তরঙ্গ পাদ নাই, অনুপ্রস্থ তরঙ্গে এটা আছে, ওটাও কারেক্ট আনসার না। কিন্তু এই যে এটা ঘ নাম্বারে এটা কারেক্ট, যে সংকোচন ও প্রসারণের ফলে তরঙ্গ সঞ্চালিত হয়। এই যে অনুদৈর্ঘ্য তরঙ্গটা, এটা সংকোচন এবং প্রসারণের ফলে সঞ্চালিত হবে এবং মাধ্যমের কণাগুলোর সাথে সমান্তরালে বা 0 ডিগ্রি কোণে অগ্রসর হবে। এই ইনফরমেশনগুলো তোমাকে বললাম, এতটুকু আশা করি তুমি বুঝে গেছো। আচ্ছা, এবার দেখো 16 নম্বরে বলছে 2 কিলোহার্টজ কম্পনের সুরশলাকা দিয়ে শব্দ উৎপন্ন করলে লোহাতে শব্দের তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? তো এখানে প্রশ্নটা ভুল আছে। কেন ভুল আছে? দেখো আমাদের তরঙ্গ দৈর্ঘ্য বের করার সূত্র হচ্ছে, তরঙ্গ দৈর্ঘ্য বের করার সূত্র আমি যদি এখানে দেখাই, যে 16 নম্বর প্রশ্নটা, তরঙ্গ দৈর্ঘ্যের বের করার সূত্র আমরা জানি ভি ইকুয়াল টু যদি হচ্ছে আমাদের এফ ল্যামডা হয়, তাহলে ল্যামডা ইকুয়াল টু হচ্ছে বি বাই এফ, ভি বাই এফ। এখন কম্পাঙ্ক তো দিয়ে দিছে, এফ এর মান দিয়ে দিছে, এফ এর মান কি দিয়ে দিছে দেখো 2 কিলো হার্জ। এখন এই কিলো হার্জকে যদি হার্জে নেই, কিলোর জন্য 1000 দিয়ে গুণ করলে এটা চলে আসবে হচ্ছে আমাদের 2000 হার্জ। তাহলে এফ এর মান আমাদের দিয়ে দিছে, কিন্তু আমাদের ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য বের করার জন্য শব্দের বেগও তো লাগবে, তাই না? এই যে কম্পনের সুরশলাকে দিয়ে শব্দ উৎপন্ন করলে লোহাতে শব্দের তরঙ্গ দৈর্ঘ্য বের করতে হলে লোহাতে শব্দের বেগ বের করতে হবে, সেটা দিয়ে দেয়নি, এই জন্যই প্রশ্নটা ত্রুটিপূর্ণ। তো আমরা এই বেগকে ধরে নিব যে 5200 অথবা 5100, তোমাদের বই অনুযায়ী 5100 মিটার পার সেকেন্ড। তো 5100 অথবা 200 ধরে নিয়ে যদি ম্যাথটা করো, সো এখানে 5100 মিটার পার সেকেন্ড ধরে তুমি ম্যাথটা করলে ল্যামডার মান তোমার চলে আসবে। ভি এর মান কত বলো? 5100 বাই হচ্ছে এফ, এফ এর মান হচ্ছে কত? 2000, ঠিক আছে? তো 5100কে 2000 দিয়ে যদি ভাগ করি, 5100 ভাগ হচ্ছে কত বলো তো? 2000, তাহলে 2.55 আসতেছে আমাদের, তাহলে 2.55 মিটার। তো এখন দেখো এখানে 2.55 কোনো অপশনে নাই, তাহলে এটা আমাদের প্রশ্নে ভুল ছিল, তাই না? তো এটাকে আমরা অ্যান্সার বলে দিব। আচ্ছা, এবার আসো তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ নিচের কোনটি? সব সময় মনে রাখবে, এটা মুখস্থ করে ফেলো। আলোক তরঙ্গ, আলোক তরঙ্গ একটা
তড়িৎচুম্বকীয় তরঙ্গ। এরপরে দেখো বিবর্ধনের ক্ষেত্রে, তাহলে বিবর্ধনকে প্রকাশ করা হয় এই যে 18 নাম্বারটা, এটা আসছে অধ্যায় 8 থেকে। তো দেখো বিবর্ধনের ক্ষেত্রে বিবর্ধনকে আমরা এম দিয়ে প্রকাশ করি এবং এইটা বের করার সূত্র হচ্ছে এম ইকুয়াল টু হচ্ছে মডুলাস অফ ভি বাই ইউ, মানে হচ্ছে বিম্বের অবস্থান বাই বস্তুর অবস্থান, অথবা এল প্রাইম বাই হচ্ছে গিয়ে কি বলতো এল, মানে হচ্ছে বিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য। তো এখন এম এর মান যদি 1 এর চেয়ে বড় হয়, তার মানে উপরেরটা বড়, তাহলে বিম্বটি বিবর্ধিত হবে, কারণ উপরেরটা বড় মানে এটা কি বিম্বের দৈর্ঘ্য, এটা হচ্ছে আমাদের কি বলো বিম্বের, এই যে এটা হচ্ছে আমাদের বিম্বের দৈর্ঘ্য, এটা হচ্ছে আমাদের বিম্বের দৈর্ঘ্য, আর এইটা হচ্ছে আমাদের বস্তুর দৈর্ঘ্য, বস্তুর দৈর্ঘ্য, বুঝছো, হচ্ছে বস্তুর দৈর্ঘ্য। তাহলে ভাইয়া এম ইজ গ্রেটার দেন 1 মানে বিম্বের দৈর্ঘ্য বড়, তার মানে এম ইজ গ্রেটার দেন 1 হলে বিম্বটি বিবর্ধিত হবে, এটা সঠিক। 2 নম্বরে বলছে এম ইজ লেস দেন 1 হলে বিম্বটি খর্বিত হবে। তাহলে দেখো এম যদি 1 এর চেয়ে ছোট হয়, তার মানে এটা ছোট, তাহলে ছোটটাকে বড়টা দিয়ে ভাগ করলে তো 1 এর ছোটই হবে, তাহলে এক্ষেত্রে বিম্বের দৈর্ঘ্য খর্বিত মানে ছোট, এটাও ঠিক আছে। আর এম ইকুয়াল টু 1 হলে এটা কখন 1 হবে, দেখো যখন বিম্ব আর বস্তু সমান হবে, এটা কাটা 1 চলে আসবে, তাহলে বিম্ব লক্ষ্যবস্তুর সমান হবে, এটাও সঠিক, তিনটা হচ্ছে গিয়ে সঠিক। 19 নাম্বার প্রশ্নে দেখো কি বলছে, সমতল আয়নায় সৃষ্ট বিম্বের বৈশিষ্ট্য নিচের কোনটি? সমতল আয়নায় অবশ্যই অবাস্তব বিম্ব গঠিত হবে, বস্তুর আকৃতির সমান হবে এবং সোজা হবে, এটাই হচ্ছে গিয়ে বৈশিষ্ট্য। তো সেই 3টা বৈশিষ্ট্যের ভিতরে আমাদের অবাস্তবটাই দেওয়া আছে, এটাও আসছে অধ্যায় 8 থেকে। বলছে একটি অবতল দর্পণে মেরুবিন্দু হতে 10 সেন্টিমিটার দূরে বস্তু রাখলে 10 সেন্টিমিটার দূরে প্রতিবিম্ব গঠিত হয়, দর্পণটির ফোকাস দূরত্ব কত? এটাও আসছে হচ্ছে তোমার 8 থেকে। তো এই প্রশ্নের আমি চিত্রটা এঁকে ফেলছি, এখানে বলছিল একটি অবতল দর্পণে মেরুবিন্দু হতে 10 সেন্টিমিটার দূরত্বে বস্তু রাখলে 10 সেন্টিমিটার দূরে প্রতিবিম্ব গঠিত হয়। তার মানে ভাইয়া এই যে দেখো এটা একটা মৌলবিন্দু, এই যে 10 সেন্টিমিটার দূরে তুমি এখানে বস্তু রাখছো, আবার 10 সেন্টিমিটার দূরত্বে এখানে বিম্ব গঠিত হলো, এটা শুধুমাত্র একটা অবতল দর্পণের বক্রতার কেন্দ্রে রাখলে এটা সম্ভব, অন্য কোনো ক্ষেত্রে এটা সম্ভব না। তাহলে আমরা দেখলাম বক্রতার কেন্দ্রে বস্তু রাখছি, বক্রতার কেন্দ্রে আমরা বিম্ব পাইছি, যে একটি অবতল দর্পণে মেরু হতে 10 সেন্টিমিটার দূরে বস্তু রাখলে 10 সেন্টিমিটার দূরে প্রতিবিম্ব গঠিত হয়। এবার আমাকে বলছে দর্পণটির ফোকাস দূরত্ব কত? তো আমরা জানি বক্রতার কেন্দ্রকে সি দিয়ে প্রকাশ করা হলে সি ইকুয়াল টু 2f, এফ ইকুয়াল টু হচ্ছে আমাদের c/2 আসে, সি এর মানে এখানে কিন্তু 10 সেন্টিমিটার। কিভাবে বুঝলাম? কারণ এই যে এই কেসটা থেকেই বুঝলাম যে বস্তু যেখানে রাখছি বিম্ব সেখানে হয়েছে এই কেসটা শুধুমাত্র বক্রতার কেন্দ্রেই হয়, তাহলে যদি 10 সেন্টিমিটার দূরে রাখি তাহলে বক্রতার কেন্দ্রের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, তো এই জন্য আমরা এখানে 10/2 বসাইছি, তাহলে আমাদের চলে আসছে 5 সেন্টিমিটার। কত সহজ বলো, এই হচ্ছে আমাদের 5 সেন্টিমিটার কারেক্ট অ্যান্সার হবে। আচ্ছা এবার 22 নম্বর প্রশ্নটা দেখো, নিচের কোনটি বিদ্যুৎ সুপরিবাহী? মনে রাখবা যে ধাতুগুলো আমাদের যেটা আছে সেই ধাতুগুলো সব সময় বিদ্যুৎ সুপরিবাহী হয়, মানে ওরা বিদ্যুৎ পরিবহন করে। এখন ধাতুগুলোর ভিতরে কি কি আছে, যেমন তোমার স্বর্ণ আছে, রূপা আছে, অ্যালুমিনিয়াম আছে, সোডিয়াম আছে, কপার আছে, টিন আছে, অনেকগুলো ধাতু তোমরা সম্পর্কে জানো, ওই সবগুলো ধাতু তোমার বিদ্যুৎ পরিবহন করে। তাহলে এখানে দেখো ধাতু আছে শুধুমাত্র সোনা, তাহলে সোনা আমাদের কি বিদ্যুৎ সুপরিবাহী, সো এই জন্য আমরা এটা শূন্য দেখাই দেব। এবার দেখো ইলেকট্রোস্কোপ যন্ত্রের সাহায্যে কোন কাজটি করা হয়? তো ইলেকট্রোস্কোপ যন্ত্রের সাহায্যে আমরা আধানের উপস্থিতিকে পরিমাপ করতে পারি। তাহলে তড়িৎ প্রবাহের মান বের করা হয় না, আধানের প্রকৃতি নির্ণয় করা হয়। হ্যাঁ, আধানের উপস্থিতি এবং আধানের প্রকৃতি আমরা নির্ণয় করি, আধানের পরিমাণ নির্ণয় করা হয় না, তড়িৎ প্রবাহের দিকও নির্ণয় করা হয় না, জাস্ট আধানের প্রকৃতি নির্ণয় করা হয় এবং আধানের উপস্থিতিও নির্ণয় করা হয়। তো এটা আমরা দেখাইলাম। এবার হচ্ছে পরবর্তী প্রশ্নে, বজ্রপাতের সময় বাতাসের তাপমাত্রা কত থেকে কত হতে পারে? এটা হচ্ছে 20,000 থেকে 30,000 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে যায়, এটা তো একদম মুখস্থ ইনফরমেশন। এবার দেখো একটি 2 কুলম্ব চার্জ এবং একটি -1 কুলম্ব চার্জ পরস্পর থেকে 10 সেন্টিমিটার দূরে রাখা হলে চার্জ দুটির মধ্যে ক্রিয়াশীল বলের মান কত? দুটি চার্জের মধ্যে ক্রিয়াশীল বলকে যদি তুমি হচ্ছে এফ দিয়ে প্রকাশ করো, তো 25 নম্বর প্রশ্নের উত্তরটা আমি করতেছি। তাহলে এফ ইকুয়াল টু হচ্ছে আমাদের Q1 ইন্টু Q2, আচ্ছা কে থাকবে একটা ধ্রুবক, তাহলে কে Q1 Q2 বাই হচ্ছে গিয়ে কি ডি স্কোয়ার। এখন কে এর মান আমরা সবাই জানি 9 ইন্টু 10 টু দি পাওয়ার কত 9,
আচ্ছা, Q1 এর মান কত? Q1 এর মান হচ্ছে +2 কুলম্ব, তাহলে আমরা এখানে শুধু 2 দিলাম। আর Q2 এর মান কত বলো তো? -1 কুলম্ব, তাহলে এখানে আমরা একটা -1 দিলাম। আর এখানে D এর মান হচ্ছে 10 সেন্টিমিটার, তাহলে সেন্টিমিটারকে মিটারে নিয়ে বসাইতে হবে। তাহলে 10কে তুমি যদি 100 দিয়ে ভাগ করে দাও তাহলে তুমি পাবা 0.1 স্কোয়ার। বুঝতে পারছো? তো এইটাকে তুমি যদি ক্যালকুলেটরে বসায় দাও, তো আমি একটু ক্যালকুলেটরে বসায় দিই। 9 × 10⁹ into 2 into -1 divided by 0.1 whole square. তো 1.8 × 10⁻12 নিউটন, তো -1.8 × 10⁻12 নিউটন। তো আমাদের কারেক্ট অ্যান্সার কোনটা? এই যে এটা। তো কেমন লাগলো তোমার ক্লাসটা? কমেন্ট করে জানাইতে ভুলবা না, এবং পরবর্তীতে তোমার কি দরকার সেটাও কমেন্ট করে জানাইতে ভুলবা না। দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।